আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি বা জাতীয়তাবাদী শক্তি, প্রত্যেকেই এই পল্লী চিকিৎসক শব্দটির সাথে আমাদের একটি নিবিড় সম্পর্কের কথা মনে পড়ে যায়। গোটা জাতিকে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় উদ্বুদ্ধ করার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যে প্রথম উদ্যোগ যিনি নিয়েছিলেন তিনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাসন আমলেই পল্লী চিকিৎসক এই প্রতিষ্ঠানটি তিনি প্রতিষ্ঠা করেন, তৈরি করেন, নির্মাণ করেন। এর আগে আপনারা জানেন যে সাপে কামড়েছে চলে যেত কবিরাজের কাছে বা স্থানীয় কোনো পীরের কাছে ঝাড়ফুঁক দিত। সকালে সাপ কামড়ালে বিকেলে তাকে গোরস্থানে নিয়ে যেত। কিন্তু তার জন্য যে আধুনিক ট্রিটমেন্ট, তাৎক্ষণিক ট্রিটমেন্ট, এইটার কোনো ব্যবস্থা একেবারে ইউনিয়ন, তখন তো জেলার সাথে থানারই যোগাযোগ ব্যবস্থা ছিল খুব কঠিন। গরু গাড়ি ছাড়া অনেক জায়গায় আমি দেখেছি, আপনি যদি 75-76 সাল পর্যন্ত বা 80 সাল পর্যন্ত কিন্তু জেলা শহরের সাথে অনেক থানা শহরে যাওয়ার যোগাযোগ ছিল মাটির রাস্তায়, গরু গাড়িতে যাওয়া। কোথাও হয়তো কিছু কিছু হেরিং বোল মানে ইট ফেলে ফেলে রাস্তা হয়েছে, সেখানে হয়তো কোথাও কোথাও একটা বাস যেত সকালে, সেই বাসের টায়ারের চাকা বাস্ট হয়ে যেত, আবার রাস্তার মধ্যে সেই চাকা টায়ার ঠিক করে সেই গাড়িটা যেত। যেটা এখন আধা ঘন্টায় যাওয়া যায় সেটা সারাদিন লাগতো। এই ছিল আমাদের তখন গ্রাম বাংলার পরিস্থিতি। তো সেখানে আধুনিক চিকিৎসা যাবে কি করে? এক কবিরাজ অথবা ঝাড়ফুঁক, তাবিজ এর উপরেই নির্ভর করত। জিয়াউর রহমান কতখানি দূরদর্শী মানুষ ছিলেন। এই যে পুকুরের মধ্যে পানিতে ডুবে গেলে, সাপে কামড়ালে, পেটের নানা খাওয়া দাওয়ার বিভিন্ন অনিয়মের কারণে পেটের পীড়া হলে, এই সমস্ত চিকিৎসা একবারে গ্রামে গঞ্জে পাওয়া তো খুব মুশকিল। তাই সারা দেশ থেকে কিছুদিনের প্রায় 6 মাসের ট্রেনিং ছিল না, 1 বছর, হ্যাঁ 1 বছরের ট্রেনিং দিয়ে যাতে কমপক্ষে এই সমস্ত অসুস্থতার চিকিৎসা করা যায়, এইরকম আধুনিক চিকিৎসায় 1 বছরের ট্রেনিং দিয়ে পল্লী চিকিৎসক তৈরি করতে এবং দ্রুত গোটা জাতিকে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জিয়াউর রহমান নিয়ে আসলেন। জিয়াউর রহমান আজও পর্যন্ত এত জনপ্রিয় কেন? তার প্রতিটি কর্মসূচি ছিল জনবান্ধব, জনগণের কল্যাণ, জনগণকে সুস্থ রাখা, জনগণকে একটা গড় শিক্ষার উপর দাঁড় করানো। এইটাই ছিল জিয়াউর রহমানের, তার যে ভিশন, তার যে অগ্রদৃষ্টি, এই অগ্রদৃষ্টি ছিল সেটি। তার এই যে কাজগুলো, এটাকে অতিক্রম করে যেতে পারেনি। আমি এবার সোজা বাংলায় বলবো, এই যে বিগত যে স্বৈরাচারী আমল বা কর্তৃত্ববাদী আমল বা ফ্যাসিবাদী আমল, যেটাই বলি, যেখানেই ধান্দা সেই কাজটি তারা ধরেছে। কিন্তু জনগণের দুঃখ কষ্ট যেখানে, বেদনা যেখানে, তার যে উন্নত চিকিৎসা দরকার, তার ছেলে মেয়েদের যে উন্নত লেখাপড়ার পরিবেশ দরকার, এই দিকে তারা কোনো মনোযোগ দেয়নি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। তাও কি যে গোটা দেশকে একবারে তৃণমূলে, গ্রামগঞ্জ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কি করে একটা গড় স্বাস্থ্যের উপর দাঁড় করানো যায়, এটা আবার তিনি চীনে গিয়ে দেখে এসেছিলেন। বেয়ারফুট ডক্টরস, নগ্নপদ ডাক্তার। চীন তো তখন বিরাট রাষ্ট্র, তাদেরও তো যোগাযোগ ব্যবস্থা তখনও তত উন্নত নয়। আজকে যে একটা আধুনিক চীন একটা উন্নত দেশে পরিণত হয়েছে, তো তখনও 70 দশক ততখানি তো তারা ছিল না, বিপ্লবোত্তর একটি দেশ। কিন্তু তারা ওরই মধ্যেই কি করে জনবান্ধব এবং মানুষকে আধুনিক সমস্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার যে তাদের কর্মসূচিগুলো,
এটা প্রত্যক্ষ করেছিলেন জিয়াউর রহমান। সেখানে তিনি দেখেছিলেন যে বেয়ার ফুট ডক্টরস, অর্থাৎ নগ্ন পদে, মানে যাদের পায়ে জুতাও ছিল না, এদেরকে ধরে নিয়ে এসে কিছু ট্রেনিং দিয়ে তারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তার যেখানে এলাকা সেই এলাকায় চিকিৎসা করাতো। অর্থাৎ তার পায়ে জুতা পরার মতো তাদের আর্থিক সামর্থ্য ছিল না। জিয়াউর রহমান চীন দেশ থেকে এই অভিনব এবং অসাধারণ এই পদ্ধতিটি দেখে এসে তিনি বাংলাদেশে চালু করেছিলেন। কিন্তু বাংলাদেশ একটা গরিব দেশ, তখন মাত্র 6টা না 7টা মেডিকেল কলেজ। যারা ডাক্তার হন তার অধিকাংশই দেশের বাইরে চলে যান, নাহলে বাংলাদেশের বড় জেলা বা উপজেলা লেভেলে 2-1 জন থাকতে পারে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যেখানে যেতে নদী পার হয়ে যেতে হয়, তখন ব্রিজও ছিল না। একটা ইউনিয়নে যেতে হয়তো 2-3টা নদী পার হতে হতো, ব্রিজও নাই। তো সেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছবে কি করে? একজন মানুষের, সে যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়, সত্যিকারের দেশপ্রেমিক হলে অল্প দিনের জন্য, অল্প দিনের মধ্যেই অনেক কল্যাণকামী কাজ করতে পারে। দেখুন, তখন সাক্ষরতার হার ছিল অনেক কম, মানুষ সরিয়ে লিখতে পারত না। তিনি বিপ্লব শুরু করলেন বয়স্ক শিক্ষা। বয়স 60 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে, যে না আপনারা আসেন। আর তিনি কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বললেন যে তোমরা তাদেরকে শিক্ষা দাও, যাতে তাদের জমি জায়গা দীর্ঘদিন মহাজনরা চিট করতো, প্রতারণা করতো, এইখান থেকে রক্ষা পাবে গ্রামের মানুষরা, যে তারা যেন প্রতারণার শিকার না হয়। দেখেন কতখানি মানব দরদি হতে পারে। এটাকে তিনি বললেন বয়স্ক শিক্ষা কার্যক্রম, এবং সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলেন, তোমাদের বাবা মা অশিক্ষিত থাকবে কেন, তোমরা এগুলো শিখাও। এই জন্য তিনি অনেক বই, আরো নানা ধরনের উপকরণ তিনি সরবরাহ করলেন। এই আমাদের রাষ্ট্রের এই দেশপ্রেমিক মানুষটি যে অবদান রেখে গেছেন, আজও আমরা যদি সেটাকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে বাংলাদেশ দরিদ্র থাকবে না, বাংলাদেশ পরমুখপেক্ষী থাকবে না, বাংলাদেশ নিজের মেরুদণ্ডের উপর দাঁড়াতে সক্ষম হবে। এই আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে আমাদের তৈরি করতে জিয়াউর রহমান যে উদ্যোগ, যে প্রচেষ্টা তিনি নিয়েছিলেন, এবং সেটার যে বাস্তবায়ন আমরা দেখেছি, আমরা সেখান থেকে আজও আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। তার পথ ধরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন যে নারীদের শিক্ষার যে অগ্রগতি ঘটিয়েছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বেতন মৌকুব থেকে শুরু করে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আগেই আন্তর্জাতিক ষড়যন্ত্রে ওয়ানির অধীনে আসবে। তো সেই কারণে মানে আমার কাছে মনে হয়েছে যে জিয়াউর রহমান কয়েকটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছিলেন এবং ভালোবাসতেন এটাকে। 1 নম্বর হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আরেকটা হচ্ছে গণতন্ত্র। তিনি সবকিছু করেছেন কিন্তু গণতান্ত্রিক চেতনায়, মানুষকে উদ্বুদ্ধ করে করে, জোর করে এটা করতে হবে, না করলে জেলে যেতে হবে। আমার উন্নয়ন কর্মসূচিতে কেউ যদি সমালোচনা করে, তাকে ডিজিটাল নিরাপত্তা আইন করে, কালা আইন করে তাকে জেলে পাঠাতে হবে। জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি, এবং এই কাজটির অনুকরণ করতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোনোদিন আমাদেরকে বলেনি যে দেখি আমরা ক্ষমতা আসলে ওরা এই করেছে, আমরা তাদের শাস্তি দেব। উনি বলেছেন আইন অনুযায়ী যেটা হয় আমরা সেটাই করব। মজার ব্যাপার হচ্ছে, আপনাদেরকে একটা জিনিস বলি, উনার নামে একটা কার্টুন এঁকেছিল কেউ, উনি করেছেন কি, সেই কার্টুনটা নিজের ফেসবুকে উনি নিজে দিয়েছেন। তোমার মত প্রকাশের স্বাধীনতা আছে, তুমি এঁকেছো, ভালো কথা, দাও তোমারটা, আমিও আমার ইয়েতেও দিয়ে দেবো, টুইটার কিংবা ফেসবুক, যাই হোক ওনার যেটা মানে ভেরিফাইড যে অ্যাকাউন্ট যেটি আছে, হয়তো টুইটারে ওইটা উনি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক মানসিকতা। এই মানসিকতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যারা সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করে তারা এটা পোষণ করে। আমাদের একজন উপদেষ্টা, গুণী মানুষ, অর্থনীতিবিদ, তিনি একটি কথা বলেছেন যে ভারতে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে, যে আমরা ইলিশ মাছ এটা রপ্তানি করি, এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না। তো আমি শুধু এই ব্যাপারে এটা বলতে পারি, হ্যাঁ, মানে বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে, এদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজার সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি। আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানির ব্যাপারে আমরা কোনো বাধা দেইনি, আমরা কখনোই বলিনি। আমরা নিজেরা একটা মাঝারির চাইতেও ছোট ইলিশ মাছ 1800 টাকা 2000 টাকা দিয়ে কিনি। আমাদের দেশে যেটা যে ইলিশ মাছ ধরা পড়ে, অথচ এই ইলিশ মাছ আমরা রপ্তানি করি। আমরা জানি আরেকটি ওখানে জনগোষ্ঠী আছে, বাংলাদেশের হিন্দু কমিউনিটি এবং ভারতের পশ্চিমবাংলার হিন্দু কমিউনিটি, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটা হতেই পারে। আমরা কিন্তু আমাদের উপর যে দাম বৃদ্ধির যে প্রকোপ, এটা মেনে নিয়েও আমরা করি। কিন্তু আমাদের দেশের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যেটা বলেছেন, আবেগের প্রশ্ন, আবেগের প্রশ্ন তখনই আসছে একই সময় যখন দেখছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে, তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। তখন তো আমাদের মধ্যে তো আবেগ তৈরি হবেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করার কথা বলেছেন, সেই আবেগ তো তিনি দিয়ে গেছেন, যেটা লালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তিনি আপোষ করেননি। তাহলে এই গোটা জাতি তো নিজ দেশ, নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন, রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি এখানে পেরে তার পা বেঁধে উপর দিকে ঝুলিয়ে রাখো, তখন আমি কেন বলবো না যে আমরা ইলিশ মাছ দেব না, যাদেরকে আমরা নানাভাবেই যাদের শ্রদ্ধা করি, ওদের ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবে শ্রদ্ধা রেখে এই সময় যে ইলিশ মাছ যায় ভারতে, রপ্তানি, আমদানি রপ্তানি বাণিজ্য, এটা তো সবসময় হয়ে এসছে, এটা সবসময় হয়ে এসছে। তো সেটা তো সেখানে যেতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে, তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কৃতদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, অথবা এই যে এখনো গতকাল থেকেও তাদের ওখানে সংকট শুরু হয়েছে, তারা শুল্ক, রপ্তানির উপর শুল্ক বৃদ্ধি করে দেয়, 40% শুল্ক বৃদ্ধি করে দেয়। তখন তো তারা ভাবে না যে একটা বন্ধু রাষ্ট্র, আচ্ছা আমার দেশে দাম বেড়েছে, তাহলে আমরা যদি এখানে শুল্ক বৃদ্ধি করি, নিম্নতম যে রপ্তানি যে আয়টা তাদের হয় সেটা তো তারা তুলে দেয় না, সেটার উপরে তো আরো বেশি তারা অ্যাড করে, যোগ করে। তো তারা তো মানে 1 ইঞ্চি আমাদেরকে ছাড় দেয় না। তো সেই ক্ষেত্রে আমাদের তো বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে, এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক স্বৈর শাসকে। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। ওদের পছন্দ একটাই, যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে, শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে, তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই তো এখানে বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, ওই আবেগ দিয়ে।
বাংলাদেশের মানুষের আবেগ ছিলই বলে এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। তো সুতরাং বাংলাদেশের মানুষকে উপরে লটকিয়ে দিয়ে আমরা তাদেরকে মাথা নত করে ইলিশ মাছ রপ্তানি করাকে আমরা আবেগ দিয়ে দেখা যাবে না, এইটা আমার মনে হয় বক্তব্যটা সঠিক নয়। বরং আমি বলবো যে আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তার, তার বক্তব্য আমার কাছে অনেক গ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি ক্ষমা চেয়ে বলেছেন যে ভারতের কাছে যে এইবার হয়তো আমরা ইলিশ মাছ দিতে পারবো কিনা জানি না, কারণ এখানেই অনেক সংকট আছে। আমি তার বক্তব্যের মধ্যে এক ধরনের দেশপ্রেমের সুর ধ্বনিত হতে দেখি। তিনি এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন। সারা দেশের মানুষ, জনগণ ফরিদা আক্তারের বক্তব্যকে মনে করেছে তিনি জনগণের কথারই প্রতিধ্বনি করেছেন। যদিও কমার্স মিনিস্ট্রি তারা রপ্তানি করবেন, সেটাতে আমরা এর আগেও কখনো আপত্তি করিনি, কেউ আপত্তি করেনি। যখন আমরা দেখছি ক্রমাগতভাবে আমাদের প্রতি অপমান করা হচ্ছে, তখন যে আবেগ আমাদের মধ্যে উত্থিত হয়, তখন তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। যাই হোক বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাই যে এই দেশে একটা সত্যিকার প্রকৃত গণতান্ত্রিক চর্চা, এবং এই গণতান্ত্রিক চর্চা যেন কখনোই, যতদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অস্তিত্বমান, পৃথিবী যতদিন এই সৌরমণ্ডলের মধ্যে অস্তিত্বমান, ততদিন বাংলাদেশ থেকে যাতে গণতন্ত্রের ধারাবাহিকতা বিচ্ছিন্ন না হয়, এই ধরনের একটি সংস্কার করা যেতে পারে, যেটা খুব বেশি সময় লাগার কথা না। কারণ এই 16 বছর দেশের অনেক জ্ঞানী গুণীজন যারা অত্যন্ত নিরপেক্ষভাবে এদেশের সংবিধান, এদেশের নির্বাচন কমিশন, এদেশের বিভিন্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পার্লামেন্ট, যে ধরনের এক ব্যক্তির একেবারে নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, সেইখান থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে পরিণত হওয়া, সেই প্রচেষ্টার উপরে অনেক আলোচনা হয়েছে, অনেক ডিসকোর্স হয়েছে। তো সুতরাং এই আলোচনাগুলো তো একটা পর্যায়ে চলে এসেছে। এখন এইখান থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় যে আইন, সে আইন করা তো কোনো অসম্ভব নয়। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ির ঠোঙ্গা বানিয়েছিলেন। ওই ঠোঙ্গা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দিবেন। এখন এই রাষ্ট্রীয় সংবিধান তার যে আসল সারবত্তা, এটা প্রতিষ্ঠা করে এখানে বিশেষ করে জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য মানে নির্বাচন কমিশনকে যতটুকু যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। তো সুতরাং কারণ এই আলোচনাগুলো তো অনেকদিন ধরে আমরা দেখে এসেছি। আমরা ডক্টর আলী রিয়াজ, আমরা শাহদিন মালিক, আমরা কি বলে বদিউল আলম মজুমদার, আরো অনেক গুণীজন, একাডেমিশিয়ান, তারপরে সংবিধান বিশেষজ্ঞ, এরা অনেক লেখালেখি করেছে। শেখ হাসিনার রক্তচক্ষুর মধ্যেও তারা যে সমস্ত লেখালেখি করেছেন, তারা বিভিন্ন বক্তব্য যেটা বলেছেন, তার মধ্যে দিয়ে তো সংস্কারের যে বিষয়গুলি তাদের কথার মধ্যে দিয়েই ফুটে এসছে। তো সুতরাং সবগুলো কম্পাইল করে দ্রুত সংস্কার করা, আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না, বেশি সময় লাগবে না। যাই হোক, আজকে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক আপনাদের যে খেতাব ডাক্তার কেড়ে নিয়েছে 2010 সালে শেখ হাসিনা, ওটা অন্য কোনো কারণ নয়। এই ধরনের একটি প্রতিষ্ঠান জিয়াউর রহমান গড়েছিলেন এবং গোটা জাতিকে একটা সুস্বাস্থ্যের দোরগোড়ায় নিয়ে এসেছিলেন। এর সাফল্য সম্পর্কে শেখ হাসিনা জানেন। তো উনি তো আসলে গণতন্ত্র মনা রাজনীতিবিদ ছিলেন না। উনি মনে করতেন বাংলাদেশটা তাদের পারিবারিক সম্পত্তি।
এই পারিবারিক সম্পত্তির উপরে আর কারো কোনো অবদান থাকবে এটা শেখ হাসিনা এবং শেখ পরিবার এটা মনে করতো না। এই কারণেই পল্লী চিকিৎসকদের নামের আগে ডাক্তারটা তুলে দিয়েছে। তো আমার সাথে যদি মানে কখনো দেখা হতো শেখ হাসিনা, তাহলে বলতাম যে আপনি এটা তুলেছেন কেন? প্রাইমারি স্কুলের শিক্ষকও তো শিক্ষক, হাই স্কুলের শিক্ষকও শিক্ষক, কলেজের শিক্ষকও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও শিক্ষক। তাহলে প্রাইমারি স্কুলের শিক্ষকের নাম কি অন্য কিছু দিব? ও তো টিচার, আমরা সবাই এদের টিচার আমরা বলি। আর প্রত্যেকেই ছাত্রদেরকে পাঠ দান করে। তো সেই ক্ষেত্রে চিকিৎসক, ডাক্তার, যিনি পল্লী চিকিৎসক তিনিও ডাক্তার, যিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তিনিও ডাক্তার, যিনি অ্যালোপ্যাথিক আগে ছিল এলএমএফ আরেকটা ছিল এমবিবিএস এর আগে, তারাও ডাক্তার, যারা এমবিবিএস ডাক্তার তারা তো ডাক্তার, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন তারাও ডাক্তার। তো আপনি এইটা তুলে দিয়েছেন, শুধুমাত্র এটি হলো একটা বিরাট কন্ট্রিবিউশন জিয়াউর রহমানের, যার কারণেই আপনি তুলে দিয়েছেন। ইনশাল্লাহ জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের এই বিষয়গুলো আমাদের নীতি নির্ধারকরা দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য